আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা শুনবার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। প্রথম আলো একটা নিউজ করেছে, হাওর অঞ্চলে সিলেটের সুনামগঞ্জে মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে 265 মিলিমিটার। এবং আমরা দেখেছি চিটাগংয়ে, ঢাকা, চিটাগং এবং কক্সবাজারের মধ্যে যে রেল যোগাযোগ আছে সেটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব তিনি যাত্রীদের দুর্ভোগ সচক্ষে পর্যবেক্ষণ করার জন্য এবং বৃষ্টির ফলে চিটাগাংয়ে জনজীবন যে বিপর্যস্ত হচ্ছে সেটা সরেজমিনে প্রত্যক্ষ করার জন্য তিনি চট্টগ্রামে গিয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে গত কয়েকদিন ধরে বৃষ্টির মৌসুম, প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশ যদি ভাটি অঞ্চলের এলাকা, উজানে যদি একই রকম করে বৃষ্টি হয়, বাংলাদেশে বন্যার একটা আগাম সতর্কতা বিশেষজ্ঞরা দিয়েছেন। এখন বাংলাদেশের সরকার সেই ব্যাপারে কোনো প্রস্তুতি নিয়েছে কিনা, ত্রাণ অথবা জনজীবনের যে বিপর্যয় নেমে আসে, ফসল হানি, খাদ্য নিরাপত্তা, এগুলা কি সরকার নিশ্চিত করতে পারছে কিনা, সেজন্য সরকারের পর্যাপ্ত প্রস্তুতি আছে কিনা, ত্রাণ এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় তাদের যে কাজ, সে কাজগুলোর জন্য তারা প্রস্তুত কিনা, সেটা বাংলাদেশের সরকারের নীতি নির্ধারণী যারা আছেন তাদের এই মুহূর্তে অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। কারণ এখন মাত্র জুলাই মাসের প্রথম দিক, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর পর্যন্ত বৃষ্টিপাতের একটা ধারাবাহিকতা বাংলাদেশে থাকে। সুতরাং এই অবস্থায় বন্যা গত কয়েকদিন যেভাবে হয়েছে, বৃষ্টি যেভাবে হয়েছে, এভাবে যদি হয় তাহলে আমরা বেশ ভয়াবহ রকমের একটা বন্যার আশঙ্কা করা হচ্ছে। ঢাকা শহর হয়তো প্লাবিত হয়ে যেতে পারে, যেমন করে চিটাগাং হয়েছে। কারণ আমরা জানি ঢাকাতে খাল খনন বা পানি নিষ্কাশনের পর্যাপ্ত কোনো রকম ব্যবস্থা নেই। ঢাকা এমনিতে কী হয়ে যায়, বুড়িগঙ্গার মতো হয়ে যায় ঢাকার রাস্তাঘাটগুলো। যদিও আমরা দেখেছি ওয়াসা প্রচুর কাজ করেছে, বিদেশি অনুদান নিয়ে তারা যে পয় নিষ্কাশন, নালা, নানা রকমের খাল খনন, অনেক কিছু তারা করেছে। কিন্তু বৃষ্টি মৌসুমে আসলে বোঝা যায় যে এই কার্যক্রমগুলো আসলে পর্যাপ্ত না, এই কার্যক্রমগুলো আসলে সুচারুভাবে করা হয়নি। এই কার্যক্রমগুলোর মধ্যে গলদ রয়ে গেছে। সেজন্যই আমরা দেখেছি আমাদের নানা রকম প্রকল্প নেওয়া হয়, কিছুদিন পরে সেটাও বাতিল করে দেওয়া হয়, মাঝখান দিয়ে জনগণের টাকার শ্রাদ্ধ করা হয় এবং বিদেশি যে সাহায্যগুলো আসে, যে অনুদানগুলো আসে, সেগুলোকে লুটপাট করে খাওয়া হয়। সুতরাং তারা বর্তমান প্রধানমন্ত্রী, তার মধ্য দিয়ে যে সরকার ক্ষমতায় আসছে, আমরা আশা করব তারা অতীতের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন এবং দেশের মধ্যে সুশাসন প্রতিষ্ঠার চেষ্টা করবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি দিয়ে জনগণের জীবন ভয়ঙ্কর রকমের শোষিত হচ্ছে। এখন যদি বন্যা আসে, যদি এরকম করে দুর্যোগ চিটাগাংয়ে যেরকম করে আসছে, কক্সবাজারে যেরকম করে আসছে, এরকম করে যদি বৃষ্টিপাতের মধ্য দিয়ে প্রাকৃতিক দুর্যোগ নতুন করে আবার দেখা দেয়, তাহলে জনগণের সম্পদের হানি হবে, জীবন হানি হবে। আলটিমেটলি বাংলাদেশের জিডিপিতে সেটার বড় একটা এফেক্ট পড়বে। বাংলাদেশের উন্নয়নের পিছনে যে বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, এগুলো বড় একটা ভূমিকা আছে। কেন জনগণ মাসের পর মাস চেষ্টা করে কিছু সহায় সম্পত্তি, কিছু সহায় সম্বল তারা কি করে জোগাড় করে, কিন্তু পরবর্তীতে দেখা যায় নানা রকম প্রাকৃতিক দুর্যোগের মধ্য দিয়ে, সরকার পরিবর্তনের মধ্য দিয়ে জনগণ সেগুলো পুরোটাই হারিয়ে ফেলে। লুটপাটকারী চক্র নতুন নতুন করে পরিবর্তন হয়। 17 বছর হাসিনার মধ্য দিয়ে আওয়ামী লুটপাটকারী চক্র কাজ করেছে। এখন নতুন সরকারের মধ্য দিয়ে নতুন একটা লুটপাটকারী চক্র বাংলাদেশে আবির্ভূত হয়েছে। জনগণের নাবিশ্বাস সব সময়ের মতোই চিরন্তন সত্য হিসাবে থেকে যাচ্ছে। এডিবি বাংলাদেশের আগামী মৌসুমের, আগামী আর্থিক বছরের জন্য 4.5 জিডিপি গ্রোথ প্রজেকশন করেছে। আমরা দেখেছি হাসিনার সময় এই জিডিপি গ্রোথটা 6.5 এরকম করে হতো। গত ইউনূস সরকারের সময় এই জিডিপি গ্রোথটা 3-এ নেমে এসেছিল। কারণ বাংলাদেশের শিল্প, কলকারখানা সব কিছু বন্ধ ছিল, গার্মেন্টস বন্ধ ছিল। আমরা দেখেছি বড় বড় উদ্যোক্তারা তাদের
যেই এন্টারপ্রেনারশিপ ব্যবসা থেকে তারা গুটিয়ে নিয়েছিল, অনেকে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিল। সুতরাং বাংলাদেশের জিডিপিতে একটা সংকোচনী প্রভাব দেখা গিয়েছিল। এখন তারেক রহমান সরকার আসাতে, নির্বাচিত সরকার ক্ষমতায় আসাতে সেই বিপর্যস্ত অবস্থা থেকে বাংলাদেশ একটু একটু করে আগানোর চেষ্টা করছে। যদিও মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির কষাঘাতে জনজীবন বিপর্যস্ত হচ্ছে। আমরা দেখেছি 10% উপরে আমাদের মূল্যস্ফীতি হচ্ছে, অথচ আমাদের ব্যাংকের যে ইন্টারেস্ট রেট সেটা হচ্ছে গিয়ে 8%, 9%। তার মানে আপনি ব্যাংকে টাকা রাখলেও আপনার টাকাটা বছর শেষে কমে যাবে। আপনি যদি ঘরে রাখেন, কোনো কাজে যদি না রাখেন, সেটার দাম প্রতি বছর 10% করে তার দাম হারাবে। কারণ সরকার তার খরচ ব্যয় সংকলন করার জন্য তারা কী করছে, দেদারসে টাকা ছাপাচ্ছে বাংলাদেশ ব্যাংকের মধ্য দিয়ে, এবং তার ফলে মূল্যস্ফীতি হচ্ছে, মুদ্রাস্ফীতি হচ্ছে। 1 কেজি চাল আগে যেখানে আমরা 10 টাকায় পেতাম, সেটা এখন কিনতে 60 টাকা লাগে, 70 টাকা লাগে। একমাত্র কারণ আমাদের মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি। সরকার ইচ্ছে মতো করে টাকা ছাপাচ্ছে। সুতরাং বাংলাদেশের 20 কোটি মানুষই কিন্তু সাফার করছে। শুধু কারা গেইন করছে? যারা লুটপাট করতে পারছে, যারা আগে হয়তো 100 টাকা ইনকাম করতো, এখন তারা 1 লাখ টাকা ইনকাম করে, যার ফলে 100 টাকা মুদ্রাস্ফীতির জন্য 200 টাকাও হয়ে যায়, তাদের 1 লাখ টাকার কাছে সেই জিনিসটা খুব একটা বিবেচ্য বিষয় না। সুতরাং বাংলাদেশের সরকার মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসবে, আনার চেষ্টা করবে, অর্থনীতি স্থিতিশীলতা নিশ্চিত করার চেষ্টা করবে। তারেক রহমানের মধ্য দিয়ে যে সরকার আসছে, সেই সরকার আমরা আশা করব 54 বছরের যে বাংলাদেশ নানা রকম সরকার এসেছে তাদের থেকে ভিন্ন মাত্রায় কিছু করার চেষ্টা করবে। জনগণকে লুটপাট 54 বছর ধরে নানা সরকার নানাভাবে করেছে, তারেক রহমানের কাছ থেকে আমরা সেই জিনিসটা আশা করি না। ডেইলি স্টার আরেকটা নিউজ করেছে, 2 জন বাংলাদেশিকে ইউক্রেনের কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তারা রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছিল। আমরা এর আগে 2 জন বাংলাদেশিকে দেখেছিলাম, তারা বাংলাদেশে চলে আসছে, তারাও একই রকম করে রাশিয়ার হয়ে যুদ্ধ করছিল এবং তাদেরকে ভাড়াটিয়া সৈন্য হিসেবে রাশিয়া ইউক্রেনে তাদের সৈন্য হিসেবে ব্যবহার করেছিল। আমরা দেখতে পাচ্ছি তারা বাংলাদেশিরা নানা জায়গাতে যুদ্ধ করছে, আফগানিস্তানে যুদ্ধ করছে, ইরানে যুদ্ধ করছে, ইউক্রেনে যুদ্ধ করছে। যেখানে যুদ্ধ বিধ্বস্ত এলাকা, সেখানে কিছু না কিছু বাংলাদেশি ওখানে তাদের কাজের সন্ধানে কাজ করে যাচ্ছে। তারা ভাড়াটিয়া সৈন্য হিসাবে নানা জায়গাতে কাজ করছে, জীবনের মায়া ত্যাগ করে তারা এই ধরনের কাজগুলো করছে। এটা বাংলাদেশের জন্য ভালো না খারাপ সেটা আমরা জানি না, তবে বাংলাদেশের নিরাপত্তার জন্য ডেফিনেটলি হুমকি স্বরূপ। এরা যদি বাংলাদেশের স্নাইপার হিসেবে কাজ করে তাহলে কি হবে? তাহলে 24 জুলাইতে বাংলাদেশে যেরকম হয়েছে সেরকম অবস্থা তৈরি হবে। এদেরকে যদি কেউ টাকা দিয়ে হায়ার করে, কি করবে? বাংলাদেশের বিরুদ্ধে কি করবে? অস্ত্র ধারণ করবে। কর্ণফুলী টানেলের ওখানে আমরা শুনেছিলাম যে 7 তারকা মানের হোটেল তৈরি করেছে পালিয়ে যাওয়া গত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কিন্তু আমরা আবার এই কথাও শুনেছি যে চীনের জন্য সেখানে একটা অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হচ্ছে। বাংলাদেশের যে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর অথবা বাংলাদেশের টেকনাফে যেই বাংলাদেশের গভীর সমুদ্র বন্দর, এনার্জি হাব, নানা রকমের বিদ্যুৎ, অনেক কিছু কিন্তু ওখানে তৈরি হচ্ছে, বাংলাদেশের অর্থনৈতিক হাব হিসাবে ওটা প্রতিষ্ঠিত হচ্ছে। সুতরাং বাংলাদেশের যেই মুক্ত বাণিজ্য অঞ্চল অথবা এক্সপোর্ট প্রসেসিং জোন, এগুলো কিন্তু চিটাগাং এলাকা, বেশিরভাগ এলাকায় এই সমস্ত কাজে ইউজ করা হয়। আমরা শুনেছিলাম যে কর্ণফুলী টানেলের ওখানে যে 7 স্টার্স মানের হোটেলটা তৈরি করা হয়েছে সেটা বিনিয়োগকারীদের জন্য করা হয়েছে, বাংলাদেশের ভবিষ্যতের কথা বিবেচনা করে করা হয়েছে। সুতরাং কর্ণফুলী টানেল বর্তমানে হয়তো বা বাংলাদেশের জন্য অর্থনৈতিকভাবে ভালো রকম রিটার্ন বাংলাদেশকে দিচ্ছে না, কিন্তু ভবিষ্যৎ বাংলাদেশের কথা চিন্তা করলে, বাংলাদেশের অর্থনৈতিক হাব হিসাবে চিটাগাংয়ের কথা চিন্তা করলে, আমাদের যেই গভীর সমুদ্রবন্দর মাতারবাড়ি আছে সেটা যখন তার পূর্ণ সক্ষমতা নিয়ে যখন হাজির হবে, বাংলাদেশের চিটাগাংয়ের অনেক অনেক এলাকা যখন বাংলাদেশের ফ্রি ট্রেড হিসাবে যখন ইউজ করা শুরু হবে, তখন এই 7 স্টার মানের হোটেলটা কী হবে? বিদেশি বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশে যাতে তারা আসতে পারে, তারা তাদের ব্যবসায়িক কার্যক্রম যাতে পরিচালনা করতে পারে, সেজন্য থাকার একটা জায়গা হতে পারে। কেন চিটাগাংয়ে এরকম
বৈশ্বিক মানের হোটেল বাংলাদেশে নাই। বাংলাদেশে যত রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তার বড় একটা অংশ ঢাকার মধ্যে কুক্ষিগত। সুতরাং সরকার বদল হয়ে গেলে যেটা হয়, পূর্ববর্তী সরকারের যত রকমের কাজ সেগুলোকে আমরা নেগেটিভ দৃষ্টিতে দেখা শুরু করি। কিন্তু হাসিনা সরকারের অনেক অনেক কাজ ভালো কাজ। সুতরাং এই কাজটা ভালো কাজ, কর্ণফুলী টানেল ভালো কাজ, পদ্মা ব্রিজ ভালো কাজ, বাংলাদেশের রূপপুর নিউক্লিয়ার প্ল্যান্ট এগুলো ভালো কাজ, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর এগুলো ভালো কাজ। এখন এগুলোকে সরকার ইউজ করতে পারছে কিনা ভালোভাবে জনগণের কল্যাণে, যে যত টাকা ইনভেস্ট করেছি তার থেকে বেশি রিটার্ন আমরা পাবো কিনা, আমরা বিদেশ থেকে যে ঋণটা নিয়েছি সেই ঋণটা সময়মতো পরিশোধ করতে পারবো কিনা, আমরা 10 টাকা ইনভেস্ট করেছি সেখান থেকে 100 টাকা আমরা রিটার্ন করতে পারবো কিনা, মানুষের জীবন সহজ করতে পারবো কিনা। সুতরাং এই সমস্ত দিকে আমাদের মনোযোগ দেওয়া উচিত। সরকার গেলে ডিজাস্টার ক্যাপিটালিজম করে নতুন করে লুটপাটের যে চক্রটা আমরা দেখেছি, হাসিনা সরকার কি করেছিল, বিএনপি সরকারের বিদ্যুৎ নিয়ে ব্যর্থতাকে ইউজ করে তারা কি করেছিল আমরা দেখেছিলাম। 2001 থেকে 2006 বিএনপি সরকারের সময় বাংলাদেশে কোনো বিদ্যুৎ ছিল না, 24 ঘন্টার মধ্যে 4-5 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকতো না। সুতরাং হাসিনা সরকার সেটাকে ডিজাস্টার ক্যাপিটালিজম হিসেবে ইউজ করেছে এবং দেদারসে বাংলাদেশে বিদ্যুৎ প্ল্যান্ট তৈরি করেছে, লুটে পুটে খেয়েছে। এখন বিএনপি সরকার হয়তো একই রকম চক্রের মধ্যে আছে, নিজেদেরকে বড় করার চেষ্টা করছে, অন্যকে ছোট করার চেষ্টা করছে। হাসিনা সরকার 17 বছর ক্ষমতায় ছিল, 17 বছর ধরে বিএনপিকে ছোট করার চেষ্টা করেছে। এখন আমাদেরকে এই সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে, জনগণের চাওয়াটাকে শাসনতন্ত্রের মধ্যে প্রতিফলিত করতে হবে। সুতরাং আমরা তারেক রহমানের মধ্য দিয়ে যে বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাদের কাছে পরিবর্তিত বাংলাদেশের জন্য যা যা কিছু করা দরকার সেই জিনিসপত্রগুলো দাবি করছি। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা হচ্ছিল আমরা দেখেছিলাম যে সেটার বিরতি বা শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল পাকিস্তানের মধ্যস্থতায়, কিন্তু আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প সেই চুক্তি থেকে বেরিয়ে এসেছে। তারা ইরানকে প্রচণ্ড রকম জঘন্য রকম শাসনতন্ত্র হিসেবে বর্ণনা করেছে এবং ইরানের নানা জায়গাতে তারা আক্রমণ করেছে। ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন নানা স্থাপনায় আক্রমণ করেছে। সুতরাং মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলছে সেটা আবার নতুন করে শুরু হয়েছে এবং বৈশ্বিক অর্থনীতিতে একটা টালমাটাল অবস্থা তৈরি হতে পারে। সুতরাং অর্থনীতি স্থিতিশীলতার জন্য, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার জন্য বাংলাদেশ বিকল্প উৎস হিসাবে আমরা দেখেছি বাংলাদেশ তার যেই প্রাকৃতিক গ্যাসের খনিগুলো আছে সেগুলার সেকেন্ড লেভেলে খনন কাজ শুরু করেছে এবং সোশ্যাল মিডিয়া নানা জায়গাতে দেখা যাচ্ছে যে বাংলাদেশ 4 TCP ট্রিলিয়ন কিউবিক ফিট গ্যাস ও সমস্ত জায়গা থেকে উত্তোলন করার সম্ভাব্যতা যাচাই বাছাই করছে এবং এই কাজে চীন থেকে ড্রিলিং মেশিন এনে কাজ করছে এবং বাংলাদেশ যদি সফল হয় সেক্ষেত্রে বাংলাদেশের গ্যাস নিয়ে যে সংকটটা আছে সেই সংকটটা হয়তোবা কিছুদিনের জন্য লাঘব হবে এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্প আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করতে পারে। আমরা চাই না বাংলাদেশের এই গ্যাসটা বিদ্যুতের তৈরিতে ইউজ করা হোক, কারণ বিদ্যুৎ তৈরিতে যদি ইউজ করা হয় গ্যাসের বড় একটা অংশ কী হয়ে যায়, তেমন ভ্যালু এডিশন না করে অপাত্রে নষ্ট হয়ে যায়। বরং রূপপুরে শেখ হাসিনা যে বিদ্যুৎ কেন্দ্রটা তৈরি করেছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেটার বিদ্যুতের কাজে ইউজ করে আমরা যে নতুন গ্যাসটা উত্তোলন করব সেটাকে শিল্প কলকারখানায় তৈরি পোশাকে যেগুলো রপ্তানিমুখী সেখানে ইউজ করা হোক। বাংলাদেশের সম্পদগুলোকে যথাযথভাবে এফিশিয়েন্টলি এবং এফেক্টিভলি সরকার ইউজ করুক, সেটা আমরা চাই। আপনাদের সাথে বাংলাদেশের অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি নিয়ে কথা বলি। আমাদের কোনো কথার সাথে দ্বিমত পোষণ করলে সেটা মন্তব্যে জানাতে পারেন।